আপনি দেখেন যখনই কোনো কিছু কম শক্তি হইতে থাকে তখন সরকারের মধ্যে থেকে তাদেরকে শক্তিশালী করার জন্য একটা চেষ্টা করা হয়। যেমন আমি উদাহরণ দিই, আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হবে, এটা সেপ্টেম্বরের বৈঠকেই মোটামুটি এটা নিয়ে আলোচনা হয়েছে। আপনারা কেন ওয়েট করলেন যে হাসনাত আব্দুল্লাহ ওইখানে যমুনা অভিমুখে যাবে, 3 দিন ধরে ওইখানের মধ্যে এটা হবে, ওদেরকে ঠান্ডা পানি দেওয়া হবে, তারপর আপনারা নিষিদ্ধ করবেন? কেন এটাকে আপনারা মানে ওরা আন্দোলন করার আগে আপনারা এটা বুঝতে পারেন নাই যে এটা আপনাদের করতে হবে? সেপ্টেম্বরে কিন্তু কোনো ডিসিশন হয় নাই। এটা যারা রিপোর্ট করেছিল এই ডিসিশনটার জন্য কি এই আন্দোলনটা দরকার ছিল? এইটা নিয়ে কথাবার্তা হয়েছে, কিন্তু আমার মনে পড়ে না, আমি কেননা প্রত্যেকটা ক্যাবিনেট মিটিং এ আমি কিন্তু থাকি, আমার মনে পড়ে না যে এই কোনো ক্যাবিনেট মিটিং এ এটা এইরকমের কোনো ডিসিশন হয়েছে। আর হাসনাত আব্দুল্লাহর এই ব্যাপারটা আপনি যেভাবে বললেন যে এটা বুঝি স্টেজ তো না, উনি ওনার প্রোটেস্টটা করেছেন, রাইট। কিন্তু প্রফেসর ইউনূসকে কি এটা হাসনাত আব্দুল্লাহ থেকে শুনতে হইলো যে এটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে? মানে ধরেন হাসনাত আব্দুল্লাহ, ধরেন আমরা হাইন্ডসাইট বিবেচনা করে হাসনাত আব্দুল্লাহ এটা করলেন না, তাহলে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হইতো না? আমরা অলওয়েজ মেইনটেইন করেছি যে এই বিষয়গুলো, এইটা যেহেতু সংবেদনশীল একটা বিষয়, এই বিষয়টা সত্যিকার অর্থে যারা জুলাইয়ের গণ আন্দোলনে ছিলেন, জুলাই আপরাইজিং এ ছিলেন, তাদের উপরে সবার সাথে আমরা মানে ডিসিশন যদি হয়ও সেটা হবে তাদের সাথে কনসালটেশন করে, তাদের ইয়েতে, এবং সেই অনুযায়ী হয়েছে, তারা সবাই কনসেন্ট দিয়েছেন। মানে এই অনুযায়ী যদি হাসনাত আব্দুল্লাহ, আমি যেটা যদি হাসনাত আব্দুল্লাহ এই ডাকটা না দিতেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করব, যতক্ষণ নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত যমুনা উইল বি ঘেরাউট, এইটা যদি উনি না কইতেন তাহলে কি আওয়ামী লীগ এখনো সিদ্ধ দল হিসেবে থাকতো, তাই না? দেখেন হাসনাত আব্দুল্লাহ বা ইয়েরা যে সব যা বলছেন আমরা কি সবই শুনছি নাকি? ওনারা তো বলেছিলেন যে অনেকে দেখেন প্রেসিডেন্টকে ওনারা আউটস্টার চেয়েছিলেন অনেকেই, তো আমরা তো সেই অনুযায়ী আমরা যে সমস্ত জায়গায় জাতীয় ঐক্য তৈরি হচ্ছে সেই জায়গাগুলো এই বিষয়ে ভালো ডিসিশন হচ্ছে। মানে প্রেসিডেন্ট সরানোর সাথে এইটাকে আপনি তুলনা করলেন, সেটা ইন্টারেস্টিং। তো প্রেসিডেন্ট সরানোর ক্ষেত্রে যেহেতু বিএনপি চায় নাই সেজন্য আপনারা প্রেসিডেন্ট সরাতে পারেন না, ওরা তো চাইছিল। এই ক্ষেত্রে যেহেতু বিএনপিও চাইছে সরাই দিতে, সেজন্য আপনারা সরাইছেন, ব্যাপারটা কি এরকম? না, আমরা বললাম তো এগুলো যত ডিসিশন হয়েছে সব জায়গায় আমরা সবার সাথেই কথা বলেছি এগুলো ক্ষেত্রে। আর এইটার প্রসঙ্গেই একটা সম্পাদক পরিষদ আজকে একটা প্রেস রিলিজ ইস্যু করেছে, আপনি নিশ্চয়ই দেখেছেন, যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ 2025-এর গেজেটের প্রকাশের পর তারা দেখা যাচ্ছে যে অধ্যাদেশে একটি ধারা সংযুক্ত হচ্ছে, সেটা হচ্ছে উক্ত সত্তা কর্তৃক বা উহার পক্ষে সমর্থনে কোনো প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম, অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা অথবা মিছিল সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করিবে। এইটা ব্যাপারে তারা মনে করতেছেন যে এটা অপব্যবহার হবে, এটা স্বাধীনতার এটা শঙ্কা সৃষ্টি করবে। আপনার কাছে কি মনে হয়? মাহফুজা নাম সভাপতি এবং দেওয়ান হানিফ মোহাম্মদ সাধারণ সম্পাদক পরিষদের পক্ষে এই বিবৃতি। না, এটা কেউ যেটা ব্যান্ড হয়ে যায় যে সংগঠন যারা কার্যক্রম, আপনি দেখেছেন কেউ জেএমবির কার্যক্রম কেউ কভার করে বাংলাদেশে? জেএমবি তো ব্যান্ড অর্গানাইজেশন। তারপরে হরকতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ ব্যান্ড, কেউ কি ওদের এই কার্যক্রম কেউ কি ইয়ে করে, বলে যে এর লিডার এখানে কথা বলেছেন বা এরা? আমার যতদূর মনে হয় হিজবুত তাহরির মিছিল করছে, সেই খবর ছাপা হয়েছে পত্রপত্রিকায়। এটা দু একটা হতে পারে, বাট এদেরকে নিয়মিত ছাপা হয়েছে ভাই, নিষিদ্ধ ঘোষিত জেএমবি সংগঠনের এই কার্যক্রম ছাপা হয়েছে, এটা লেখা হয়েছে। প্রমোশনাল কোনো রিপোর্ট আমরা দেখি নাই, বা এদের লিডার আমরা যেটা দেখেছি যে এই অনেকে শেখ হাসিনার যেই জিঙ্গোইস্টিক যেই উনি যেই ভায়োলেন্সকে ইনসাইট করে যেই স্পিচ দেন সেগুলো অনেকে কভার করেছেন। তো সেই ক্ষেত্রে আমি দেখি নাই মানে জিঙ্গোইস্টিক কথা সেটা এরকম ছাপা হয়েছে প্রমোশনাল ওয়েতে, অনেকে করেছে, আমাদের কাছে এভিডেন্স আছে প্রমোশনাল ওয়েতে। মানে এটা এই ব্যানের আগে, আমি বলছি ব্যানের আগে, ব্যানের আগে এটা প্রমোশনাল ওয়েতে করা হয়েছে, এটা আপনি বলছেন। প্রমোশনাল কি, ওনার স্পিচটা দিয়েছেন, উনি সমানে আমাদেরকে জঙ্গি বলছেন, আমাদেরকে আমাদেরকে এটা বলছেন, এগুলো অনেকে কভার করেছেন, ওনাদের স্পিচের বিভিন্ন ভিডিও ক্লিপিংও অনেকে দিয়েছেন। এই গত কয়েক বছরে বিগত সরকার নানা রকম আইনি মারপ্যাচ করে এগুলি নানা ধরনের কাজ করছে, যেখানে হামলা মামলা যেখানে যা দরকার প্রয়োগ করে দেশে কোনো মিডিয়া যাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবাদ বক্তব্য প্রকাশ করতে না পারে সেই ব্যবস্থা করছিল। আপনি পৃথিবীর অন্যতম সেরা সংবাদ সংস্থা এএফপির ব্যুরো চিফ ছিলেন বাংলাদেশে, আপনি জনাব তারেক রহমানের সংবাদ কিভাবে ডিল করতেন বা
কিভাবে প্রকাশ করতেন এই অবস্থার মধ্যে? না, আমরা তারেক রহমানের একটা রিপোর্ট করেছিলাম। আমি এই যে 2024 সালের ইলেকশনের সময় আমি তার সাক্ষাৎকার নিয়েছি। তো সেই সাক্ষাৎকার আমরা ওই লন্ডন থেকে আমরা তার সাক্ষাৎকার আমরা নিয়েছি। লন্ডন থেকে বাংলাদেশের পত্রপত্রিকা ক্যারি করছিল এটা? আমি জানি না, আমার ইয়ে নাই, বাট এটা আমরা এটা ইন্টারন্যাশনালি আমরা করেছি। তার ইয়েতে বোধহয় কত 3রা জানুয়ারি 2024 এসছে, 3রা বা 2 আমরা ওনার সাক্ষাৎকার নিয়েছিলাম। 3রা জানুয়ারি 2024 আপনারা সাক্ষাৎকার নিয়েছিলেন? মানে এটা তারেক রহমানের সাক্ষাৎকার লন্ডন থেকে নেওয়া হয়েছিল। লন্ডন থেকে নেওয়া হয়েছিল। সেটা কি ওইটা যেটা তারেক সাহেব হচ্ছে লিখিত পাঠাইছিলেন বিভিন্ন জায়গায়, আমরা দেখতে পেয়েছিলাম যে একটা লিখিত প্রশ্ন লিখিত উত্তর, সেটা নাকি আপনারা উনাকে আসলে টেলিফোনে বা সামনাসামনি বসে অডিও ওরকম কোনো সাক্ষাৎকার, নাকি এটা ইমেলের মাধ্যমে ওনার একটা সাক্ষাৎকার বিভিন্ন জায়গায় পৌঁছাইছিল, কেউ তার এটা নেয় নাই, এটা আরো 2-4টা জায়গায়ও ছাপা হয়েছিল, ওইটা কি ওইটা? না, আমরা অ্যাপ্রোচ করেছি, আমরা ওনার সাথে অ্যাপ্রোচ করেছি, আমরা ওনার ওইখানে ফটোগ্রাফারও পাঠিয়েছি। উনি ফটো শুটও হয়েছে, উনি ওইখান থেকে ফটো দিয়েছেন ইয়েতে। আমার মনে হয় না বাংলাদেশের পত্রপত্রিকা আমি এটা দেখেছি। যাই হোক, শফিক ভাই, বিএনপি নেতা ইশরাক হোসেনকে আসলে মেয়র পদে নিয়োগ দেওয়া হচ্ছে না, বলা হচ্ছে জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এটা দিচ্ছেন না, কারণ আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তার নিজের লোকদেরকে মেয়র পদমর্যাদার লোক বানান। দক্ষিণে তাকে মেয়র পদে সকল কিছু থাকা সত্ত্বেও সেটা উনি একলা দিচ্ছেন না। উত্তরে তিনি তার পছন্দের একজনকে, যারে নিয়ে আসলে অনেক কথা আছে, তাকে ইনি প্রশাসক বানাইছেন। এইটা আপনি আসলে কিভাবে দেখেন? মানে ইশরাক হোসেনকে আসলে মেয়র পদে এটা দিতে দেওয়া হবে না কেন? এটা কি উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত নাকি এটা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার একক সিদ্ধান্ত? না, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া কি এটা করছেন তাও তো, মানে এটা তো আপনি বললেন এটা তো এক ধরনের অ্যালিগেশন, এটা কি ঠিক কিনা? আমার যেটা মনে হয় এটা একটা লিগাল ইস্যু আছে। আমাদের ল অ্যাডভাইজার এখন সম্ভবত বাইরে আছেন, উনি আসলে উনি এটা বলতে পারবেন এটা লিগাল ইয়েটা কি, কোথায় লিগাল সমস্যা আছে, এটা উনি হি উইল এক্সপ্লেইন। শফিক ভাই, আদালতের সেম রায়ে জনাব শাহাদাত হোসেন চট্টগ্রামে মেয়র হয়েছেন, একই রায়ে ইশরাক হোসেন কেন হইতে পারবেন না? মানে আমার একটু বুঝায় বলবেন, আমার অনেক কৌতূহল। ধরেন আইনের ব্যাখ্যা বা ফাইনালি কি হলো এরকম, এটা এমন যে এমন অনেক রায় আছে যে একজনের জন্য এটা খাটে, আরেকজনের জন্য নাও খাটতে পারে। তো এটা একটা লিগাল একটা ইন্টারপ্রিটেশনের বিষয়। সেই লিগাল ইন্টারপ্রিটেশনটা আপনি 1-2 দিন ওয়েট করেন। আমাদের ল অ্যাডভাইজার আসতেছেন, উনি সাউথ আফ্রিকা গিয়েছেন, উনি আসুক, উনি এটা এক্সপ্লেন করতে পারবেন। এই মুহূর্তের বিবেচনায় কি আপনারা বিষয়টা এক্সপ্লেন করে একটা ইয়া দিতে পারেন? মানে প্রেস উইং থেকে এটা তো ওনার জায়গা, এটা ভেরি মাচ ওনার টেরিটরি, আর এটা লিগাল ইস্যু আছে এখানে, তো উনি এসে এটা বলবেন আমাদের ধারণা। মানে উনি তো আদালতের রায়, মানে সুপ্রিম কোর্টের রায় তিনি আসলে এটাই তো বললাম আমি, তো এই যে লিগাল ইস্যুগুলো তো ওনারা ডিল করেন। সুপ্রিম কোর্টের উপর কোর্ট আছে কিনা মানে এইটা না কোর্টের এটা না, আমি বলছি যে উনি এসে এটা জানাতে পারবেন, যে ইন্টারপ্রেটটা উনি করতে পারবেন, উনি সাংবাদিকদের কোশ্চেন নেবেন, কোনো চিন্তা। আমরা যথেষ্ট ট্রান্সপারেন্ট পাবেন। আপনার যেটা হচ্ছে যে 2-1 দিন দেরি হচ্ছে, উনি আসুক, কথা বলবেন উনি। শফিক ভাই, সরকারের সবশেষ ঘোষণা অনুযায়ী জুনের 10 তারিখের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। গেল রাতে এক ফেসবুক পোস্টে আমরা জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক আছেন জনাব নাহিদ ইসলাম, তারা বলেছেন যে জুলাই ঘোষণাপত্র ছাড়াও জুলাই সনদ, স্থানীয় সরকার নির্বাচন, গণপ্রশাসন নির্বাচনের কথা বলেছেন। আমরা দেখতে পাচ্ছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির যিনি সেক্রেটারি জেনারেল আছেন, তিনি বলছেন সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারা চলছে। আপনি বিষয়টি একটু বলবেন যে আপনারা আসলে কিভাবে দেখেন? 10 জুনের মধ্যে কি জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হচ্ছে? 10 জুনের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হওয়ার পরে আসলে নির্বাচনটা কি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে হচ্ছে কিনা? নির্বাচন, আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। আমি ওনার সাথে 9.5 মাসের মতো কাজ করছি। আমি একটা জিনিস বলতে পারি, উনি কথা একটা বললে কথা রাখেন, উনি কথার ব্যত্যয় করেন না। এবং আমি ওনার অভিজ্ঞতায় বলি, আমি একবার ওনার সাথে কথা রাখতে পারি নাই, উনি কিন্তু আমাকে পরে বলছেন তুমি কথা দিলে তুমি রাখতে পারলা না কেন। ওনার এই জায়গাটা আমি দেখেছি। তা আমি আশ্বস্ত করতে চাই যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, উনি এটা বারবার জানিয়েছেন। উনি কিন্তু কখনো কোনো এখানে আপনি কেউ বলতে পারবে না যে উনি একবারও বলেছেন যে ইলেকশন জুন মাসের 30 তারিখের পরে হবে।
উনি বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। তো এটা নিয়ে আমার মনে হয় কোনো ধোঁয়াশার কিচ্ছু নাই। বিএনপি যেটা চাচ্ছেন, এটা আমি যদি পলিটিক্যাল পার্টি হইতাম আমিও হয়তো বা চেতাম, ওনারা একটা ডেট চাচ্ছেন। তো সেটা নিয়ে আমাদের কাউন্সিল অফ অ্যাডভাইজার, বাট আমরা এর আগে কিন্তু অনেকে মনে করছেন আপনারা একটু বেশি সময় ক্ষমতা নিতে চান। না না না, এটা একদমই এইখানে কেউ আসেন নাই যে ক্ষমতা আঁকড়ে পড়ে থাকতে। এটা একটা আমি বলবো যে এটা বাজে ধারণা। সবাই একটা গুরু দায়িত্ব নিয়ে এসছেন এবং দায়িত্বটা কমপ্লিট করে ওনারা চলে যাবে। আর এই যে নির্বাচনের ডেটটা কেন দেওয়া হয় না, এটা প্রফেসর ইউনূসও কিন্তু এটা নিয়ে কিন্তু এক্সপ্লেন করেছেন। উনি কি বলেছেন? উনি বলেছেন যে এটা ডিপেন্ড করবে যে আমরা কি পরিমাণ রিফর্ম করছি। রিফর্ম মানে পলিটিক্যাল রিফর্ম। আমরা তো এমনি অন্যান্য রিফর্ম গুলো হচ্ছে অলরেডি কন্টিনিউয়াস প্রসেস। অন্য রিফর্মের মানে পলিটিক্যাল রিফর্ম, বিশেষ করে ভোটারের ইয়ের ক্ষেত্রে এইটার উপরে, এটা যখন এটা আমরা মনে হয় যে আমরা জুলাই মাসের দিকে বা জুলাইয়ের শেষের মধ্যে আমরা একটা শেপ দেখতে পারবো। তারপরে আমার মনে হয় যে আরো ক্ল্যারিটি আপনারা দেখবেন। বাট ইলেকশন, আবারও বলি, ইলেকশন উনি যেটা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, এটার কোনো ব্যত্যয় হবে না। আবার একটু এই যে আপনার জায়গায় আসি, মানবাধিকার, তারপর হচ্ছে জার্নালিজমের এথিক্স এবং রাষ্ট্রের ন্যায় বিচারের জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে আসলে বিগত সরকারের সময়টা একটা লম্বা সময়, 15 বছর, সেই সময় বিভিন্ন শিল্পী, বিভিন্ন কলাকুশলী, বিভিন্ন সচিব, বিভিন্ন সামরিক সচিব, তারা নানার সময় নানা কারণে সরকারের কেউ ঘনিষ্ঠ ছিলেন, কেউ ঘনিষ্ঠ ছিলেন না। এখন সাংবাদিকদের মধ্যেও কেউ কেউ, তো এইটার মধ্যে কার বিরুদ্ধে মামলা করা হবে, কাকে বিদেশ যেতে দেওয়া হবে, কাকে ছেড়ে দেওয়া হবে এবং কাকে দেওয়া হবে না, এটার মধ্যে কি আপনাদের একটা পিক অ্যান্ড চুজ কাজ করতেছে যে ঠিক আছে একে আমার পছন্দ না, তখন আমি নাম দিব তুমি সিনেমায় অভিনয় করছো, তো সিনেমায় যে আরো লোক অভিনয় করছে ওগুলি আমি ভুলে যাব এবং সিনেমায় অভিনয় করার জন্য আমি মামলা দিব, এটা কিরকম হত্যা মামলা? আমরা মনে করি যে মানে হোম মিনিস্ট্রি বা পুলিশ তার কাজে আমরা সাধারণত কখনোই, আমার মনে পড়ে না যে আমরা ইন্টারফেয়ার করি। পুলিশ তার কাজটা করে, তো সেই অনুযায়ী আপনারা দেখছেন। আপনাদের যদি মনে হয় যে আমরা ইন্টারফেয়ার করছি, আমরা ওয়েলকাম জানাই। আপনারা আমাদেরকে বলেন যে না আপনারা এই জায়গায় ইন্টারফেয়ার করছেন, এই গভর্নমেন্ট এই জিনিসটা আমি মনে করি না। শফিক ভাই, কেন মনে হয় আমি আপনাকে বলি, যে হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে, তিনি সেই মামলার 207 নম্বর আসামি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা 17 জন শিল্পী সহ মোট 283 জনকে আসামি করে মামলা করা হয়েছে। এই মামলাটা 283 জন একত্র হইয়া একটা হত্যা মামলা কিন্তু এটা করা হয়েছে। এইটার মানে আপনি কি মনে করেন এর মধ্যে আবার যে ওকে ধরা হইলো, ওনাকে ধরা হইলো, মামলা নিয়ে আমাদের ল অ্যাডভাইজার অনেক বলেছেন। সত্যিকার অর্থে এই মামলাগুলো তো আমরা দেখছি যে অনেকে এই ধরনের অনেক মামলা হয় যে এক ধরনের এক্সটোরশন করার জন্য। এটা যে ওনারা আমাদের ল অ্যাডভাইজার বলেছেন, হোম অ্যাডভাইজার এগুলো নিয়ে বলছেন। কিন্তু আনফরচুনেটলি সমস্যাটা যেটা হচ্ছে যে কেউ যদি এসে থানায় মামলা করে, হয় কি থানা নিতে বাধ্য হয়। আবার অনেক সময় থানা বলে যে না আমি এই মামলা নিব না, এই মামলা নেওয়া যাবে না। পরে যায় কি তারা আবার কোর্টে চলে যায়, কোর্টে যেয়ে আবার বলে যে না এই মামলাটা নিতেই হবে। ফলে ওই কোর্ট যখন মামলাটা নেওয়ার পরে সেই মামলাটা নিয়ে এসে আবার কোর্টের অর্ডারটা নিয়ে এসে থানায় বলে যে এই মামলাটা নিতে হবে। তো এই ধরনের তো সিচুয়েশন তৈরি হচ্ছে। মানে আমরা যাই হোক, আমি আবারও আপনার আরেকটা যে জায়গায় আপনি অনেকদিন কাজ করেছেন সেই অর্থনীতির জায়গায় একটু আসি, যে শর্ত পূরণ না হয় ঋণের কিস্তি ছাড় বন্ধ রেখেছিল আইএমএফ এর প্রধান শর্ত অনেকগুলির মধ্যে একটা ছিল ডলারের দাম বাজারের উপরে ছেড়ে দেওয়া। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদের এই অনুষ্ঠানে এসে বলেছিলেন যে আইএমএফ এর শর্ত তারা এত সহজে মেনে নেবেন না। এপ্রিলের শেষের দিকে মে মাসের প্রথম সপ্তাহে অর্থ উপদেষ্টা বলেছিলেন যে আইএমএফ এর ঋণ প্রেসক্রিপশন তারা মানবেন না। কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে এনবিআর কে বিলুপ্ত করা হয়েছে এবং সেটা আইএমএফ এর, মানে এরকম একটা কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা আইএমএফ এর পরামর্শ মেনেই। আপনি এটাকে নিয়ে আসলে কিভাবে দেখেন? না, আপনি যদি দেখেন যে এনবিআর কিন্তু এই 50 বছরে আমাদেরকে বারবার ফেল করছে। এনবিআর এর আমরা যে কাস্টমস এর যে সিস্টেম বা আমরা যে রেভিনিউ উঠাচ্ছি, একটা গভর্নমেন্ট বেঁচে থাকে, একটা গভর্নমেন্ট বা একটা দেশের ডেভেলপমেন্ট হয় হচ্ছে তার ট্যাক্সের টাকার উপরে, কিন্তু আমাদের কনসিস্টেন্টলি ফেল করছে। আমাদের ট্যাক্স জিডিপি রেশিও মাত্র 7.3-7.4%, যেটা সত্যিকার অর্থে একটা আফ্রিকার দরিদ্র দেশের মতো।
তো আমার তো এমন করে চললে তো হবে না। এখন এই কারণে কিন্তু আমরাও নিজেরা বুঝছি, আমরা আমাদের মধ্যে থেকে এনবিআর রিফর্মের কথা কিন্তু নিজেরাও আমরা ফিল করছি যে এটাকে রিফর্ম করতেই হবে আমাদের, যে করেই হোক আমার ট্যাক্স জিডিপি রেশিও 10-এর উপরে নিতে হবে। এটা কি তো সেই ক্ষেত্রে আইএমএফ এর পরামর্শ? না, এটা আইএমএফ এর পরামর্শ না, এটা আইএমএফ এর সাথে আমাদের সাথে কথা মিলে গেছে। এই কিন্তু আমরা নিজেরাও এটা বলছিলাম যে আমাদের কাকতালীয় না, আমরা এটা বলছিলাম, আইএমএফ এটা নতুন কথা বলছেন, এটা অনেকদিন ধরেই কথা বলছে। আমরাও মনে করছি যে এই এনবিআর এর রিফর্মটা একটা বড় চ্যালেঞ্জ, এই কাজটা করতে হবে। এটা সে একটা আমাদের মতো ইন্টারিম গভর্নমেন্টই হোক আর এটা একটা ইলেক্টেড গভর্নমেন্টই হোক, তার কাছে সামনের দিনগুলোতে এটা হবে বিগেস্ট একটা চ্যালেঞ্জ। বিকজ আপনি যদি টাকা সেই মতো উঠাইতে না পারেন ট্যাক্স, আপনি তো রাস্তা বানাতে পারবেন না, আপনি বেতন দিতে পারবেন না, আপনি এই যে একটা বিধবার স্টাইপেন্ড দিবেন সেটা দিতে পারবেন না। আর এনবিআর এটা কনসিস্টেন্টলি ফেল করছে। আপনি পুরো পৃথিবীতে ট্যাক্স জিডিপি রেশিওর ক্ষেত্রে হচ্ছে 16%।